হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বই থেকে তোমাদের যে টপিকগুলো হচ্ছে সব থেকে কঠিন লাগে বা যে চ্যাপ্টার গুলো তোমাদের মনে হয় যে খুব কঠিন চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অ্যান্সার করাই যাবে না, সো এমন একটা চ্যাপ্টার টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই চ্যাপ্টার নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো এই চ্যাপ্টারকে কঠিন মনে করার কিছু নেই। এই চ্যাপ্টার থেকে আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন। সো বন্ধুরা, ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ পণ্য কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের আর পরীক্ষায় এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন বলতে কি বোঝায়। যখন মালের মূল্য অবিরত ওঠানামা করে তখন নির্গমন মালের মূল্য নির্ধারণের জন্য ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করা উত্তম। তো ভারযুক্ত গড় পদ্ধতি আমরা কখন ব্যবহার করব? যখন মালের মূল্য অবিরত হচ্ছে ওঠানামা করবে তখন। তো তখন নির্গমন মালের মূল্য নির্ধারণের জন্য মানে হচ্ছে যে মালগুলো ইস্যু করা হয়, ঠিক আছে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে মালগুলো চলে যায় সেগুলোর মূল্য নির্ধারণ করার জন্য আমরা ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করব। তো বন্ধুরা, জিনিসটা আরো বিস্তারিত বুঝতে পারবে যখন আমি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝাবো। এই পদ্ধতিতে মজুদ মালের মূল্য ও পরিমাণের ভিত্তিতে গড় হার নির্ণয় করা হয়। কিসের ভিত্তিতে? মজুদ মালের মূল্য ও পরিমাণের ভিত্তিতে, মানে কত কেজি বা কত টন আছে সেই পরিমাণ এবং মজুদ মালের মূল্যের ভিত্তিতে আমরা গড় হারটা ফার্স্টে নির্ণয় করব। অর্থাৎ মজুদ মালের মূল্যকে মজুদ মালের পরিমাণ দ্বারা ভাগ করব। তো এই যে দেখো, এখানে সেই সূত্রটা দেওয়া আছে, ভারযুক্ত গড় মূল্য সমান সমান মজুদ মালের মূল্য, মানে টোটাল মজুদ মাল যত আছে সেই মূল্যটা আমরা ডিভাইড করব মজুদ মালের পরিমাণ দিয়ে। তো চলো বন্ধুরা, এখন আমরা ব্যাপারটা উদাহরণের সাহায্যে দেখি। ওকে, সেখানে আমি একটি উদাহরণ তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমাদের বোঝাতে আরেকটু সুবিধা হয়। করতোয়া লিমিটেড এর মজুদ পণ্য সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। তো 2013 জুনের 1 তারিখে প্রারম্ভিক মজুদ পণ্য 24,000 কেজি ছিল। টন প্রতি টাকা হচ্ছে 7,500 হারে। সো টন মানে হচ্ছে কি বলতো? 1000 কেজি সমান সমান হচ্ছে 1 টন। তো 1000 কেজিতে 1 টন হয়, এখানে 24,000 কেজি আছে, তার মানে 24 টন, ঠিক আছে। তো প্রারম্ভিক মজুদ কত আছে? 24 টন। প্রতি টাকা মানে প্রতি টন কত টাকা? সেটা হচ্ছে 7,500 টাকা হারে। ওকে, সেখানে হবে হচ্ছে প্রতি টন 7,500 টাকা হারে। আচ্ছা, জুনের 2 তারিখে ক্রয় 44,000 টাকা, প্রতি টন 7,600 টাকা হারে। তো 44,000 কেজি মানে হচ্ছে কত টন? 44 টন। আচ্ছা, তো প্রারম্ভিক মজুদ এটা আমরা কোন কলামে বসাবো? দেখো, ভারযুক্ত গড় পদ্ধতি বলো, ফিফো অথবা লিফো পদ্ধতি বলো, প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে আমরা 3 ধরনের কলাম দেখতে পাই, ঠিক আছে। একটা হচ্ছে প্রাপ্তির কলাম, যেখানে আমরা ক্রয় অথবা যদি পণ্য প্রাপ্তি কিংবা গ্রহণ করা হয় তখন আমরা এই কলামে হচ্ছে সেই লেনদেনগুলো লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে ইস্যুর কলাম। ইস্যু মানে হচ্ছে বিক্রয় যদি করি অথবা পণ্য যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, নির্গমন হয়, তখন আমরা ইস্যুর কলামে লিখবো। এরপর শেষে হচ্ছে জেরের কলাম। আচ্ছা, জেরে হচ্ছে আমরা কোনটা লিখবো? প্লাস মাইনাস করে যেটা অবশিষ্ট থাকে সেটা আমরা জেরের কলামে লিখবো। তো প্রারম্ভিক মজুদ পণ্য মানে হচ্ছে বছরের শুরুতে কতটুকু পণ্য আমার মজুদ রয়েছে, ঠিক আছে। তো মূলত সমাপনী মজুদি পরবর্তী বছরের প্রারম্ভিক মজুদ হয়ে যায়। ধরো 2020 সালের সমাপনী যে মজুদ পণ্য আছে সেটা 2021 সালের জন্য হয়ে যাবে প্রারম্ভিক মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্য আমরা কি করব? ডিরেক্টলি এই জেরের কলামে লিখবো 24 টন 7,500 টাকা হারে। টোটাল কত হবে? 24 গুণন 7,500। তো যত টাকা হবে সেটা আমরা থার্ড কলামে লিখবো। তো বন্ধুরা, এখনো তো আমি হচ্ছে কলামটা তোমাদের দেখাইনি, কলামটা দেখালে তোমরা আরো ইজিলি বুঝতে পারবে। জুনের 2 তারিখে ক্রয় 44 টন বা 44,000 কেজি, প্রতি টন হচ্ছে 7,600 টাকা হারে। তো এটা আমরা প্রাপ্তির কলামে লিখবো। জুনের 3 তারিখে বিলি অথবা বিক্রয় 10,000 কেজি, এখানে বলাই আছে যে 1 টন সমান সমান 1,000 কেজি। তো 10,000 কেজিতে কত টন হবে? এখানে 10 টন হবে। তো দেখো বন্ধুরা, আমরা বিক্রয় বা ইস্যু করেছি, সো আমরা এটা কোন কলামে লিখবো? এই যে ইস্যুর কলামে লিখবো।
এখন বড় একটা কোশ্চেন হচ্ছে আমরা কত টাকায় ইস্যুটা করছি, ঠিক আছে? সো আমরা টাকাটা কিভাবে বের করব? টাকা বের করতে হবে আমাকে গড় করে, ঠিক আছে? সো গড়ের সূত্রটা আমরা আরেকবার দেখে নিই। হ্যাঁ, গড়ের সূত্রটা হচ্ছে ভারযুক্ত গড় মূল্য সমান সমান মজুদ মালের মূল্য ডিভাইডেড বাই মজুদ মালের পরিমাণ। সো মূল্য দিয়ে আমি পরিমাণকে ডিভাইড করব। আচ্ছা, তো দেখো এখানে এরপর 5 জুন লেনদেনটা হচ্ছে বিলি 16,000 কেজি। সো বিলি মানে আবার এখানে হচ্ছে বিক্রয় বা ইস্যু করা হয়েছে 16,000 কেজি, আবার জুনের 11 তারিখে বিলি করা হয়েছে 24,000 কেজি। সেখানে কেজিতে আছে, আমরা জাস্ট এটাকে টনে হচ্ছে রূপান্তর করে লিখবো। এরপর আরো কিছু লেনদেন আছে। জুন 14 ক্রয় 10,000 কেজি, প্রতি টন হচ্ছে 7,800 টাকা। সো এটা কোন কলামে বসবে? এটা হচ্ছে প্রাপ্তির কলামে বসবে, ঠিক আছে? সো বিলি করা হলে সেটা হচ্ছে ইস্যুর কলামে বসে, আর যদি ক্রয় করা হয় সেটা প্রাপ্তির কলামে বসে। জুনের 23 তারিখে ক্রয় 50,000 কেজি, প্রতি টন হচ্ছে 8,000 টাকা। সো এটাও আমরা প্রাপ্তির কলামে লিখবো, ওকে? আর টাকাটা আমরা কিভাবে নির্ণয় করব? টাকাটা হচ্ছে মূল্যকে দিয়ে আমরা পরিমাণকে ডিভাইড করব, ঠিক আছে? সো মূল্য ডিভাইডেড বাই হচ্ছে মালের পরিমাণ, তাহলে পেয়ে যাব টাকার পরিমাণটা। জুনের 29 তারিখ বিলি হচ্ছে 30,000 কেজি, এটা হচ্ছে ইস্যুর কলামে লিখবো। বিলি 22,000 কেজি, এটাও ইস্যুর কলামে লিখবো। করণীয় হচ্ছে মজুদ পণ্যের খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতিতে তৈরি করতে হবে আমাদের। তো এখন আমি এই সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্টে তোমরা দেখো মজুদ পণ্যের খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতি, এই কথাটা লিখবে। আর যে প্রতিষ্ঠানের জন্য তোমরা এই মজুদ পণ্যের খতিয়ান তৈরি করছো সেই প্রতিষ্ঠানের নামটা অবশ্যই প্রথমে উল্লেখ করবে। এরপর কিছু ইনফরমেশন দিতে হবে, পণ্য কোড নং, বিন নং, তারপর হচ্ছে স্থান, সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, পুনর্ফরমায়ের সীমা। সো এই ইনফরমেশন গুলো যদি কোশ্চেনে দেওয়া থাকে তখন তোমরা লিখবে, আর যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। সো এই হচ্ছে বন্ধুরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ পণ্যের খতিয়ান তৈরির একটা ছক। প্রথম কলামে আছে তারিখ, তারপর হচ্ছে জিআর নং, প্রাপ্তি, এসআর নং, ইস্যু, আর হচ্ছে উদ্ধৃত। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে এই জিআর নং আর হচ্ছে এসআর নং বলতে কি বোঝায়? জিআর নং এর ফুল ফর্ম হচ্ছে গুডস রিসিভস নাম্বার, ঠিক আছে? গুডস রিসিভস নাম্বার মানে হচ্ছে গুডসটা যে রিসিভ করা হয়েছিল সেটা কত নাম্বার, এটা হচ্ছে জিআর নং। আর এসআর নং মানে হচ্ছে স্টোর রিকুইজিশন নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে অধিযাচন সংক্রান্ত। তো দেখো আমরা এই দুটা কলামে কিন্তু আপাতত কিছু লিখছি না, আমাদের মূলত প্রাপ্তি, ইস্যু আর উদ্ধৃত কলাম, এই তিনটা কলামই হচ্ছে প্রধান কলামগুলো। আচ্ছা, তো 2013 জুন 1 তারিখে আমরা কি করেছিলাম? আমরা প্রারম্ভিক মজুদ পণ্য ছিল আমার, ঠিক আছে? এটা কিন্তু আমরা ক্রয় করিনি বা ইস্যু করিনি, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। সেটা আমরা ডিরেক্টলি উদ্ধৃত অথবা এটাকে বলা হয় যে, এই কলামে আমরা লিপিবদ্ধ করব। সো 24,000 কেজি ছিল, সেটাকে আমরা টনে রূপান্তর করেছি 24 টন। আর দর হচ্ছিল কত টাকা করে? 7,500 টাকা প্রতি টন, ঠিক আছে? সো টোটাল কত টাকা আমরা এখানে গুণ করলেই পেয়ে যাব 1,80,000 টাকা। সো এখানে কিন্তু আমার ভারযুক্ত গড় পদ্ধতি ইউজ করার দরকার হচ্ছে না। এর পরের লেনদেনটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। পরে জুনের 2 তারিখে দেখো আমার প্রাপ্তি হয়েছে, মানে পণ্য ক্রয় করা হয়েছিল কত টন? 44 টন। সো এখানে প্রশ্নে বলা ছিল 44,000 কেজি, সো আমরা এটাকে টনে রূপান্তর করলাম 44 টন। আর দর হচ্ছে মানে প্রতি টন 7,600 টাকা করে, টোটাল টাকা হচ্ছে 3,34,400 টাকা। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা, মানে কিভাবে আমরা এই যে দর টাকাটা সেটা নির্ণয় করব উদ্ধৃত কলামে, ঠিক আছে? সো দেখো বন্ধুরা, আমরা ঠিক এর আগে যাই। এর আগে কি আছে? টোটাল টাকা হচ্ছে 1,80,000 আর পরিমাণ হচ্ছে 24, ঠিক আছে? সো এবার যাই, এখানে আমি আবার রিপিট করছি, টোটাল টাকা ছিল কত? 1,80,000 আর টোটাল কত টন হচ্ছে প্রারম্ভিক মজুদ ছিল? 24 টন, ওকে? তো 1,80,000 সাথে আমরা যোগ করব আমি জুনের 2 তারিখে যত টাকার পণ্য হচ্ছে ক্রয় করেছিলাম সেটা যোগ করব। সো 3,34,400 যোগ হচ্ছে 1,80,000, সেখানে যোগ করলে কত হয়? 5,14,400 টাকা, ওকে? সো যোগ করার পর আমি আবার পরিমাণটাও যোগ করব। সেখানে ছিল 24 টন প্রারম্ভিক মজুদ আর হচ্ছে 44 টন হচ্ছে প্রাপ্তির কলামে ছিল জুনের 2 তারিখের লেনদেনটা।
সো 44 আর হচ্ছে 24, এই দুইটা যোগ করলে হয় কত? 68 টন। এখন আমরা টোটাল টাকাকে দিয়ে ভাগ করব হচ্ছে পরিমাণ, ঠিক আছে? মানে এই যে থার্ড কলামটা রয়েছে, এই থার্ড কলামকে দিয়ে ডিভাইড করব এই পরিমাণ টনের কলামটা। তো 5,14,400 আমি লিখে দেখাচ্ছি, 5,14,400 ডিভাইডেড বাই হচ্ছে 68 বা হচ্ছে 68। তো তোমরা ক্যালকুলেটর নিয়ে এখনই ভাগ করে দেখো এটা আসে নাকি। 7,564.71। তোমাদের যদি তিনটা দশমিকের পর যদি তিনটা সংখ্যা আসে তাহলে তোমরা এটাকে দুইটা সংখ্যায় কনভার্ট করে নিবে, আবার একটায় কনভার্ট করো না, তাহলে কিন্তু উত্তরে একটু কম বেশ আসবে। সো বেটার হচ্ছে তোমরা অ্যাটলিস্ট দুইটা দশমিকের পর দুইটা ঘর পর্যন্ত তোমরা লেখো। ওকে, 2013 সালের জুনের 3 তারিখের লেনদেনটা আমরা দেখি। এখানে ইস্যু করা হয়েছিল 10,000 কেজি, মানে হচ্ছে 10 টন। তো আমার টোটাল ছিল কত? 68 টন। এখান থেকে আমি 10 টন ইস্যু করব। তো কত টাকা দরে? এই যে যত টাকা দরে এখানে আমি বের করেছিলাম তত টাকা দরেই হচ্ছে আমি ইস্যু করছি। তো টাকার পরিমাণটা বের করাটা খুব ইজি। 10 দিয়ে আমরা গুণ করব 10 টাকা, তাহলেই হচ্ছে টোটাল পরিমাণ টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমার কত টাকা অবশিষ্ট থাকে? আমার অবশিষ্ট থাকে হচ্ছে 68 মাইনাস হচ্ছে 10। ফার্স্টে আমরা পরিমাণটা বের করি। হ্যাঁ, 68 মাইনাস 10, 58 টন। এরপর কত টাকা হয় সেটা তো বের করা আরো ইজি। 5,14,400 এখান থেকে মাইনাস করবে 75,647। মাইনাস করার কারণ হচ্ছে এটা ইস্যু করা হয়েছে, মানে প্রতিষ্ঠান থেকে চলে গেছে। সো এটা তো এখন আর নাই, তাই জের অথবা উদ্বৃত্ততে আমরা কি লিখি? অবশিষ্ট টাকা লিখি। সো অবশিষ্ট টাকার কলামে আমরা লিখছি হচ্ছে 5,14,400 মাইনাস 75,647 টাকা। সো মাইনাস করলে আসে এখানে 4,38,753 টাকা। ওকে, সো এখানে কিন্তু 10 টাকা চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই। জুনের 5 তারিখে আবারও আমি ইস্যু করলাম 16 টন। সো 16 টন যেভাবে আমি ইস্যু মানে আগে ইস্যু করেছিলাম সেভাবে ইস্যু করব। 7,564.71 টাকা দরে আমি প্রতি টন, ঠিক আছে, প্রতি টন হচ্ছে এত টাকা দরে আমি টোটাল কত টাকা ইস্যু করলাম? 1,21,035 টাকা আমি ইস্যু করলাম। সো অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকবে এবার এই যে জের ছিল সেকেন্ড কলামে, যে দেখো সেকেন্ড কলামে যে জেরটা ছিল এটা থেকে আমি মাইনাস করব থার্ড কলামে যে এই যে টাকার পরিমাণ আছে ইস্যু। হ্যাঁ, ইস্যুতে যে টাকার পরিমাণ আছে 1,21,035, এটা মাইনাস করলে আমি পেয়ে যাব এটা। এই যে মাইনাস করলে আমি এই টাকাটা পাবো, 3,17,718 টাকা। তো আমার কত টন বাকি থাকে? 58 টন থেকে মাইনাস করো 16 টন, তাহলে বাকি থাকে হচ্ছে 42 টন। আর এখানে 10 টাকার পরিমাণ সেম। এবার দেখো আবার আমি ইস্যু করলাম হচ্ছে 24 টন। সো এটা কিন্তু সেম নিয়মে আমি ইস্যু করছি। 24 টন যখন ইস্যু করব তখন 24 আমি এখান থেকে মাইনাস করলে থাকবে অবশিষ্ট 18 টন। আর অবশিষ্ট টাকা হচ্ছে আমি ওই আগের যে টাকাটা ছিল জেরের কলামে সেই টাকা থেকে এটা আমি মাইনাস করব। মাইনাস করলে পাবো হচ্ছে 1,36,165 টাকা, একই 10 টাকায়। আচ্ছা, এবার যখন জুনের 14 তারিখে আমি আবার নতুন করে ক্রয় করব বা পণ্য আনবো ব্যবসা প্রতিষ্ঠানে, এখানে 10 টন পণ্য আনা হয়েছে, দর হচ্ছে 7,800 টাকা প্রতি টন, টোটাল হচ্ছে 78,000 টাকা। এখন কিন্তু আমার এই 10 টাকার কলামটা চেঞ্জ হবে। সো বন্ধুরা খেয়াল করো 10 টাকার কলামটা কিভাবে চেঞ্জ হচ্ছে। 18 টন আগে ছিল, নতুন এসেছে 10 টন। আচ্ছা, যোগ করলাম 28 টন টোটাল। এরপর 1,36,165 টাকা যে ছিল এর সাথে আমরা যোগ করব 78,000 টাকা। সো যোগ করলে হয় 2,14,165। সো আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2,14,165, মানে মূল্য, মালের মূল্য ডিভাইডেড বাই হচ্ছে পরিমাণ। সো পরিমাণ হচ্ছে 28, মানে 28। তো এটা দিয়ে এটা ডিভাইড করো এখনই ক্যালকুলেটরে। সো কত আসে? 7,648.75 দরে হচ্ছে এত টাকা। ওকে, এর পরের তারিখে আমরা কি করলাম? 19 তারিখে গিয়ে ইস্যু করেছি 24 টন। সো ইস্যু করব এখন কিন্তু এই টাকা দিয়ে আমরা ইস্যু করছি না, এখন আমরা এই যে লেটেস্ট যে টাকাটা আছে ওই টাকা আমরা ইস্যু করব। তো ইস্যু করলাম 24 টন ইস্যু করেছি। সো অবশিষ্ট থাকে কত? এই যে 28 থেকে 24 মাইনাস করো, মাইনাস করলে থাকে 4 টন অবশিষ্ট থাকে। আর 2,14,165 থেকে মাইনাস করো এই টাকাটা, 1,83,570, তাহলে অবশিষ্ট কত থাকে? 30,595 টাকা। ওকে, দেখো আর কিন্তু বেশি নেই, আর হচ্ছে 3টা উদাহরণ দেখিয়ে আমি হচ্ছে শেষ করে দিব ভারযুক্ত গড় পদ্ধতিটা। সো এটা খুব মনোযোগ দিয়ে দেখো। আবার প্রাপ্তি হয়েছে 50 টন, দর হচ্ছে 8,000
টোটাল 4 লাখ টাকা। সো এটা আমি কি করলাম, আগে যেই উদ্বৃত্তটা ছিল 4 টন, হ্যাঁ, এটার সাথে আমি যোগ করব 50 টন, সো টোটাল হচ্ছে 54 টন। আর আগের উদ্বৃত্ত কত ছিল, 30,595, ঠিক আছে। এই উদ্বৃত্তর সাথে আমি যোগ করব 4 লাখ, তো যোগ করলে হবে 4,30,595। এবার দর টাকাটা কিভাবে নির্ণয় করব, এই যে এটাকে আমি ডিভাইড করব পরিমাণ টন দিয়ে। তো দেখো আমি কি লিখতে পারি, যে তৃতীয় কলামটা রয়েছে ডিভাইডেড বাই প্রথম কলাম, মানে উদ্বৃত্তের কথা বলছি, উদ্বৃত্তের মধ্যে 3টা কলাম আছে, পরিমাণ, দর আর টাকা। সো তৃতীয় কলাম ডিভাইডেড বাই প্রথম কলাম। এভাবেও তোমরা মনে রাখতে পারো, আমি যখন ছিলাম তোমাদের মতো তখন আমি জিনিসটা এভাবেই মনে রাখতাম, যে তৃতীয় কলাম ডিভাইডেড বাই প্রথম কলাম। এরপর যখন ইস্যু করব তখন কিন্তু আমরা লেটেস্ট টাকাটা দিয়ে ইস্যু করছি। তো 30 টন ইস্যু করলে আমার অবশিষ্ট থাকবে হচ্ছে 24 টন। আচ্ছা, আর এখানে 4,30,595 থেকে মাইনাস করবে 2,39,219 টাকা, তাহলে কত থাকে, 1,91,376 টাকা। আচ্ছা, আবার ইস্যু করলাম 22 টন, তাহলে অবশিষ্ট কত থাকে, এখানে জাস্ট 2 টন থাকে। দেখো 24 টন ছিল, এখানে আবার 22 টন যদি আমি ইস্যু করি তাহলে জাস্ট 2 টন থাকে। সো 2 টনের দাম কত টাকা, যদি প্রত্যেক টনের দাম হয় 7,973.98 টাকা, তাহলে 2 গুণন এত টাকা গুণ করলে যত হবে, এই যে 15,947.95, এই টাকাটাই হচ্ছে আমার একদম অবশিষ্ট টাকা। তো দুইটা জিনিস মাথায় রাখবে। প্রথম জিনিসটা হচ্ছে, আমি যদি ক্রয় করি পণ্য, অথবা পণ্য যদি ব্যবসা প্রতিষ্ঠানে আসে, ঠিক আছে, সেটা বিক্রয় ফেরতের মাধ্যমেই হোক না কেন, ব্যবসা প্রতিষ্ঠানে যদি পণ্য আসে তখন আমরা সেটাকে যোগ করব, এই যে উদ্বৃত্তর সাথে আমরা যোগ করতে থাকবো। আর যখন আমরা ইস্যু করব, বিলি করব অথবা বিক্রয় করব, যে কোনো একটা কিছু লেখা থাকলে প্রশ্নে, আমরা সেটাকে মাইনাস করব এই উদ্বৃত্ত থেকে, ঠিক আছে। আর দরের টাকাটা কিভাবে বের করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, তৃতীয় কলাম ডিভাইডেড বাই প্রথম কলাম, সেই জিনিসটা মাথায় রাখলে হয়ে যাবে। তো আশা করি ভারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয় সেটা তোমরা এখন একদম ক্লিয়ার হয়ে গেছো। যদি পরীক্ষায় এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার করবে। আর ফিফো পদ্ধতিতে কিভাবে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয় সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, আবারও ধন্যবাদ।